আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছে, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে? কি করছেন? 1971 সালে এই ধরনের বাংলাদেশ দেখার জন্য অনেক কথা বলার ছিল, কিন্তু রাষ্ট্রপতি হিসাবে সব কথা বলা ঠিক না। ইতিহাসকার একটি সফল গণ অভ্যুত্থানের পর ঠিক এই প্রশ্নটাই যেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় টাইম বোমা। রক্ত দিয়ে, জীবন দিয়ে যে ইতিহাস রাজপথে লেখা হয়, ক্ষমতার করিডরে গিয়ে সেই ইতিহাসের পাতা থেকে কেন যেন সাধারণ মানুষের নাম মুছে যেতে শুরু করে। আর ঠিক এই আশঙ্কা এবার বাস্তবে রূপ নিল খোদ রাষ্ট্রপতির সামনে। একটি সরকারি অনুষ্ঠান, একটি ডকুমেন্টারি, আর তারপরই অভাবনীয় এক বিস্ফোরণ। একদিকে ক্ষোভে ফেটে পড়া সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মী, অন্যদিকে মঞ্চ থেকে ছুড়ে দেয়া মন্ত্রীর কড়া শাসানি, আর সবশেষে খোদ রাষ্ট্রপতির প্রকাশ্য প্রতিবাদ ও অনুষ্ঠান বর্জন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন প্রকাশ্য সংঘাত ও বয়কটের ঘটনা আক্ষরিক অর্থেই বিরল। ঘটনার কেন্দ্রবিন্দুতে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ সরকারের হাই প্রোফাইল সব ব্যক্তিবর্গ। সবারই প্রত্যাশা ছিল এমন একটি রাষ্ট্রীয় আয়োজনে জুলাইয়ের সেই অগ্নিঝরা দিনগুলোর এক বস্তুনিষ্ঠ সর্বজনীন চিত্র ফুটে উঠবে। কিন্তু হিসাবের গরমিলটা শুরু হলো যখন অনুষ্ঠানে সরকারের তরফ থেকে একটি প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারি প্রদর্শন করা হলো। পর্দায় যখন ভিডিওটি চলছিল তখন দর্শকদের মধ্যে থাকা জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, সাধারণ নাগরিক এবং জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের মধ্যে এক চাপা ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। কারণ যে ডকুমেন্টারিটি জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস হিসেবে তুলে ধরা হচ্ছে, সেখানে শহীদ আবু সাইদের মতো আইকনিক চরিত্রগুলোর উপস্থিতি নেই বললেই চলে। রাজপথে বুক পেতে দেয়া সাধারণ ছাত্র, রিক্সা চালক, শ্রমিক বা আপামর জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে সফল করেছিল, সরকারি সেই ভিডিওতে তাদের অবদানকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। অভিযোগ ওঠে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্যই এই প্রামাণ্য চিত্রটি তৈরি করা হয়েছে, যেখানে মুষ্টিমেয় কিছু ব্যক্তি বা দলের কৃতিত্বকেই বড় করে দেখানো হচ্ছে। ক্ষোভ যখন আর চাপা রইল না, তখন অনুষ্ঠান স্থলেই শুরু হয় তীব্র প্রতিবাদ। আর ঠিক তখনই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন মঞ্চে উপবিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একজন দায়িত্বশীল সরকারি পদে থেকে তিনি যেভাবে আন্দোলনকারীদের দিকে আঙুল তুলে বলে উঠলেন, আপনারা কি নিজেদের জাহির করতে আসছেন? আপনারা কি করেছেন? তা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা একজন মন্ত্রীর এমন অসহিষ্ণু আচরণ এবং গণ অভ্যুত্থানের অংশীজনদের প্রতি এমন তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য পুরো পরিস্থিতিকে একটি অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে ঠেলে দেয়। তবে এই পুরো ঘটনার সবচেয়ে নাটকীয় এবং তাৎপর্যপূর্ণ অধ্যায়টি রচনা করেন স্বয়ং রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সাধারণত দেখি দলীয় বা সরকারি কোনো সিদ্ধান্তে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা নীরব থাকেন অথবা প্রোটোকল মেনে চলেন, কিন্তু এখানে ঘটল এক অভাবনীয় ব্যতিক্রম। রাষ্ট্রপতি কেবল নীরব দর্শক হয়ে থাকলেন না, তিনি প্রকাশ্যে সরকারি ওই ডকুমেন্টারির তীব্র সমালোচনা করলেন। তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুললেন যে প্রামাণ্য চিত্রে শহীদ আবু সাইদের ছবি নেই, যেখানে জুলাইয়ের আসল নায়কদের ভূমিকা নেই, যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষের অবদানের কোনো স্বীকৃতি নেই, তাকে কোনোভাবেই পূর্ণাঙ্গ ইতিহাস বলা যায় না। তিনি এই একপেশে ইতিহাস চর্চাকে প্রত্যাখ্যান করলেন এবং প্রতিবাদ স্বরূপ অত্যন্ত নীরবে কিন্তু শক্ত এক বার্তা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ঘটনাটি এতটা গুরুত্বপূর্ণ? কেন একটি ডকুমেন্টারি নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এত বড় দ্বন্দ্ব তৈরি হলো? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসের এক পুরনো ক্ষতের মধ্যে। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি বড় রাজনৈতিক পরিবর্তনের পরই দেখা গেছে একটি নির্দিষ্ট ক্ষমতাসীন গোষ্ঠী বা দল পুরো আন্দোলনের কৃতিত্ব নিজেদের পকেটে পড়ার চেষ্টা করেছে। যারা রাজপথে রক্ত দিল, যারা নৈপথ্য থেকে লড়াই করলো, বিজয়ের পর তাদের ঠেলে দেওয়া হয় ইতিহাসের ডাস্টবিনে, আর মঞ্চ দখল করে নেয় সুবিধাবাদীরা। রাষ্ট্রপতির এই প্রতিবাদ আসলে শুধু একটি ভিডিওর বিরুদ্ধে ছিল না, এটি ছিল ইতিহাস ছিনতাইয়ের যে চিরায়িত অপচেষ্টা, তার বিরুদ্ধে এক জোরালো চপেটাঘাত। তিনি বুঝিয়ে দিয়েছেন একটি গণ অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দল বা নেতার প্রত্যেক সম্পত্তি নয়। এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের ব্যানারে হয়নি। এখানে রিকশাওয়ালা থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,
মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে সাধারণ গৃহিণী, সবার ঘাম আর রক্ত মিশে আছে। প্রবাদে আছে, যে গাছ যত বড় হয় তার শেকড় তত গভীরে প্রথিত থাকে। জুলাই গণঅভ্যুত্থানের শেকড়ও ছড়িয়ে আছে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের হৃদয়। সেই শেকড়কে অস্বীকার করে কেবল উপরের ডালপালা দিয়ে ইতিহাস সাজানোর চেষ্টা করলে তা যে বুমেরাং হবে সেটাই এখন প্রমাণিত হলো। এই ঘটনা আমাদের সামনে আরও একটি বড় রাজনৈতিক সমীকরণ দাঁড় করিয়ে দিয়েছে। আগামী দিনে এই অভ্যুত্থানের ইতিহাস কিভাবে লেখা হবে? একদিকে বিএনপি বা অন্যান্য বড় দলগুলো স্বভাবতই চাইবে এই পরিবর্তনের একটি বড় কৃতিত্ব নিজেদের রাজনৈতিক ঝুলিতে ভরতে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নতুন শক্তিগুলো চাইবে তাদের নিজস্ব বয়ান প্রতিষ্ঠা করতে। এই নানামুখী রাজনৈতিক টানাটানির মধ্যে সবচেয়ে বড় বিপদে পড়বে প্রকৃত সত্য। কারণ যখন ইতিহাস লেখার কলমটি রাজনৈতিক নেতাদের হাতে থাকে, তখন সেখানে সত্যের চেয়ে প্রচারণায় বেশি জায়গা পায়। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আচরণ আমাদের সেই পুরনো রাজনৈতিক অহংকারকেই মনে করিয়ে দেয়, যেখানে ক্ষমতার চেয়ারে বসলেই মনে হয় রাজপথের মানুষগুলো সব তুচ্ছ। তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে সংবিধান এবং রাষ্ট্রযন্ত্র কোনো দলের একক সম্পত্তি নয়। রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানকে দলীয় প্রচারণার মঞ্চ বানানোর এই চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। একটি নিরপেক্ষ রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের প্রতি সম্মান প্রদর্শন করা। সেখানে কার কি অবদান তা রাজনৈতিক নেতাদের বক্তৃতায় নয়, বরং নির্মোহ গবেষণায় এবং দালিলিক প্রমাণে নির্ধারিত হওয়া উচিত। ভবিষ্যৎ প্রজন্ম যখন প্রশ্ন করবে 2024 সালের জুলাই মাসে আসলে কি ঘটেছিল, তখন তাদের সামনে কি আমরা কেবল কিছু রাজনৈতিক পোস্টার আর বিকৃত ডকুমেন্টারি তুলে ধরব, নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে এমন এক ইতিহাস যেখানে প্রতিটি শহীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে? একটি স্বাধীন ও বহুমুখী ইতিহাস সংরক্ষণ কমিটি ছাড়া এই সত্য রক্ষা করা অসম্ভব, যেখানে ছবি, ভিডিও, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং তথ্যপত্রের ভিত্তিতে রচিত হবে এক বস্তুনিষ্ঠ ইতিহাস। তা না হলে ক্ষমতার হাত বদল হবে ঠিকই, কিন্তু সত্য চিরকালই ওই অন্ধকারই থেকে যাবে। ইতিহাস বিকৃতির এই নগ্ন চেষ্টা এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা এই তাৎক্ষণিক প্রতিরোধ আমাদের একটা বড় শিক্ষা দেয়, আর তা হলো মানুষ এখন আর অন্ধ নয়, তারা নিজেদের অধিকার সম্পর্কে, ইতিহাস সম্পর্কে যথেষ্ট সচেতন। রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ সেদিন হয়তো একটি প্রোটোকল ভেঙেছিলেন, কিন্তু তিনি রক্ষা করেছেন রাষ্ট্রের বিবেককে। অন্যদিকে যারা 5ই আগস্টের এই রক্তাক্ত ইতিহাসকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছেন, তাদের জন্য এই ঘটনাটি একটি সুস্পষ্ট সতর্কবার্তা। দর্শক, রাজনীতির এই জটিল সমীকরণ এবং পর্দার পেছনের সব খবর সবচেয়ে সহজ বিশ্লেষণভাবে বুঝতে যুক্ত হন আমাদের সাথে। বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা সবার আগে জানতে এবং এর পেছনের আসল সত্যটি উন্মোচন করতে আজই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।